একটি দেশের সমসাময়িক বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, অর্থনীতিকে এড়িয়ে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। অর্থনীতি নিয়ে যখন কথা বলতে চাই তখন কৃষি খাত একেবারেই সামনে চলে আসে, এবং কৃষি খাতের যে চ্যালেঞ্জগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা যদি অর্থনীতি দিয়ে বা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে চাই, কৃষি খাতের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে হবে। এবং কিছুদিন পরে 2 ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য দিবস, সেই সময় আমাদের দেশে খাদ্যের নিরাপত্তা কতটুকু সেই বিষয়গুলো নিয়েও অবশ্যই কথা বলতে চাই। সমসাময়িক নানা বিষয় নিয়ে শুরু হয়ে গেছে SRS ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্ট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই পছন্দের চ্যানেল ATN বাংলায়। পুরো আয়োজন জুড়ে আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আমরা ডেকেছি দুজন বিশেষ অতিথিকে, যাদের সাথে আজকের যে বিষয় কৃষি খাতের চ্যালেঞ্জ এবং নিরাপদ খাদ্য, এই দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমন্ত্রিত অতিথি দ্বয় শুরুতেই আছেন ইঞ্জিনিয়ার TS আয়ুব, তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। তার পাশেই আছেন প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, তিনি কৃষি রসায়ন বিভাগে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের সমস্যাই বলতে চাই না, বলতে চাই যে এই সমস্যাটা ছিল যত দিন গেছে, গত 15 থেকে 17 বছরের শাসন আমলে যত দিন গেছে এই সমস্যাটা জটিল থেকে জটিলতর হয়েছে। সেটা হলো খাদ্য সমস্যা বা অর্থনৈতিক সমস্যা। মানুষের আর্থিক সমস্যা খাদ্যের উপরে সরাসরি প্রভাব ফেলছে, এবং পত্রিকাতেও নিউজ হচ্ছে যে মানুষ খাবার খাওয়া কমিয়ে দিয়েছে। তো এই ধরনের নিউজ তো আগে হয়নি, এই রিসেন্ট সময় আমরা এগুলো দেখছি। তো এই সমস্যাগুলোর ক্ষেত্রে স্যার যেহেতু কৃষক দল থেকেই আছেন, এবং সেখান থেকে জানতে চাই কৃষি ক্ষেত্র এক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে এবং কৃষি ক্ষেত্রের প্রভাব কি এখানে। খাদ্য অ্যাকচুয়ালি মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। জি, বর্তমান প্রেক্ষাপটে খাদ্যের উৎপাদন যে নাই তা না, উৎপাদন আছে, বাট মানুষের সক্ষমতাটাকে কমিয়ে দিয়েছে। তো আর একটা বিষয় হলো যে আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা ডিম, দুধ, মাছ, মাংস এগুলো বেশি করে পছন্দ করি। আমাদেরকে এটা থেকে যদি আমরা বেরিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে ভালো শাকসবজি আছে যেগুলো আপনি এই ডিম, দুধ এবং মাছ, মাংসের পুষ্টিটা পূরণ করতে পারেন। আমার মনে হয় সেদিকে যাওয়াটাও ভালো। তো এটা একটা ভয়াবহ সমস্যা জাতির জন্য, যে আমাদের বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে আমি মনে করি জাতির জন্য এটা একটা বড় ধরনের অশনির সংকেত সামনে বহন করছে। তো সেটাকে রেকটিফাইড করার জন্য এবং একটা ভালো জায়গায় আনার জন্য এই কৃষকের যে সমাজ আছে এবং কৃষকদেরকে নিয়ে যারা ভাবনাতে এখন ব্রত আছেন, এর একটা সমন্বয় করে কৃষি উৎপাদন বাড়ানো এবং সেগুলো সহজলভ্য করা, সহজ উপায়ে কৃষি পণ্য উৎপাদন করা, এই বিষয়গুলো জোর দেওয়া খুব জরুরি। একেবারেই তাই। এদিকে আপনি যেমন বললেন যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, মাছ মাংস তো একেবারেই আকাশচুম্বী দামে আছে, সাথে কিন্তু সবজির বাজার দরও আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলে অল্প কিছু সবজি ঘরে আসে, এমনটাই আমরা দেখেছি। প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিনের কাছেও জানতে যেটা চাই যে এই ক্ষেত্রে আসলে আমাদের অর্থনৈতিক এই অবস্থাটা থেকে উত্তরণের উপায়টা আসলে কি, এবং কৃষি থেকে এর সমাধান আসা সম্ভব কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং একই সাথে ATN বাংলার যারা এই অনুষ্ঠানটি দেখছেন। সত্যিকার অর্থে আসলে আপনি এর আগের যে বিষয়টি বলেছেন যে এই মুহূর্তে সবজির যে প্রাইস বা আমাদের যে মাছ মাংসের যে প্রাইস, হ্যাঁ, আমাদের মাছ বা মাংস যেখানে আমরা প্রাণীজ যেই বা পুষ্টিগুলি পেয়ে থাকি যে সোর্সগুলি থেকে, হ্যাঁ, সেটা নিঃসন্দেহে যে এখন এই মুহূর্তে এখনো বাজারে অনেক মানে চড়া দাম। কিন্তু আবার অন্যদিকে কিন্তু এই মুহূর্তের কথা যদি বিবেচনা করি, আমরা সবজির দামটা কিন্তু অনেক কম। তো মূল সমস্যাটা হলো যে আমাদের কৃষির যে অগ্রগতির জায়গাটা, আমরা যেভাবে এগুচ্ছি সে জায়গাটায় আমরা অফকোর্স যে আমাদের ডে বাই ডে কিন্তু কৃষির উন্নতি হচ্ছে, কিন্তু আসলে এই উন্নতিটা আমাদের কৃষকদেরকে কতটুকু উন্নত করতে পারছে। তারা চড়া দামে আপনার সার কিনছে, তারা চড়া দামে আপনার কৃষিজ যে উপকরণগুলি, অন্যান্য উপকরণগুলি, বীজ বা আমাদের সেচের জন্য তারা এখানে আর্থিকভাবে অনেক টাকা খরচ করছে, কিন্তু তাদের যখন উৎপাদনটা যখন বাজারে
প্রচুর এই সময়টায় যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সবজি কিন্তু আছে। আমরা পত্রিকা খুললেই কিন্তু বিভিন্ন জায়গায় নিউজ দেখি যে মূলা 2 টাকা কেজি বা ফুলকপি বাঁধাকপি এগুলি 5 থেকে 10 টাকা কেজি, একদম লোকাল পর্যায়ে। হ্যাঁ, আমি যারা আমরা ঢাকা থেকে বা শহরে থাকি, আমরা যারা ঢাকা থেকে কিনি তাদের হয়তো বিভিন্ন মিডল ম্যানগুলো হাত হয়ে এখানে হয়তো আরো চড়া দামে বিক্রি হচ্ছে, কিন্তু একটা কৃষক কিন্তু তার ন্যায্য মূল্যটা, তার যে কৃষি পণ্যটা সে যে ইনভেস্টই করেছে, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তার ন্যায্য মূল্যটা থেকে কিন্তু সে বঞ্চিত হয়। তো এখানে আমরা এই জায়গাটায় যে কৃষককে সুরক্ষা দেবার যে বিষয়টি, আমাদের অর্থনৈতিক জায়গাটাকে যদি আমরা সুরক্ষা দিতে চাই, তাহলে কিন্তু কৃষকের সুরক্ষার জায়গাটাকে আমাদেরকে ভাবতে হবে। এবং অফকোর্স যে আমাদের এই যে জিডিপিতে আমরা বলি যে কৃষি আমাদের প্রাণ, আমাদের কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা করোনা থেকে শুরু করে সবগুলি সেক্টর যত দিকে তাকাই, যে কৃষি কিন্তু আমাদের দেশকে যে অন্য দেশে যেভাবে ধাক্কা লেগেছিল, এই ধাক্কাটি কিন্তু আমাদের দেশে সেভাবে লাগেনি। কারণটি কি? কারণটি হলো, মূল কারণটি হলো যে আমাদের কৃষকরা তাদের উৎপাদনের জায়গা থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেননি। তা আমরা কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ঠিকই, কিন্তু আমরা কৃষকদের জন্য কিন্তু সেভাবে, বা প্রান্তিক পর্যায়ের যারা কৃষক তাদের জন্য কিন্তু আমরা সেভাবে ভাবি না। তো আমার মনে হয় যে এই অর্থনৈতিক সুরক্ষার জায়গাটিতে আমরা যদি প্রান্তিক যারা কৃষক তাদের জন্য যদি আরো নতুন নতুন কিছু পদক্ষেপ নিই, সে জায়গাটাই হয়তো আমাদের অর্থনৈতিক জায়গাটিকে আরো বেশি নিশ্চিত করবে। একেবারেই তাই। এবং আমরা দেখছিলাম আপনি যেমন কৃষকদের বাঁচিয়ে রাখার কথা বললেন, যে তাদের কথা কেউ ভাবছেন। এবং কিছুদিন আগে আমি দেখলাম যে বাজার থেকে আমরা কিন্তু ফুলকপি 25 থেকে 30-35 টাকা দিয়ে কিনছি পার পিস, কিন্তু ওনাদের নাকি সেল করতে হচ্ছে এরকম 2-5 টাকায়। এবং আমি দেখলাম যে একটা ভিডিওতে কৃষক একজন উনি কেটে কেটে ওনার খেতেই ফুলকপি ছড়িয়ে দিচ্ছেন, বলছেন বেচার কোনো প্রয়োজন নেই, এটা সার হিসেবে ব্যবহার করলে আমার তার থেকে বেশি সুবিধা হবে। অনেক ক্ষেত্রে গরুকে খাইয়ে দিচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য কতখানি দুঃখজনক। সাথে আমাদের মনে হয় যে এখনকার সময় কৃষি খাতের সব থেকে বড় চ্যালেঞ্জটা কি মনে করছেন ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব স্যার? কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের অদক্ষ ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থা। আপনার কৃষকের উনি যেটা বললেন যে আসলে কৃষকরে সমৃদ্ধ করা, কৃষকরে বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে এটা কার্যকরী একটা পদক্ষেপ নেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া। জি। তারপরে আমরা মনে করি যে এই কৃষকরা যদি আপনি ঠিক মতো গুছাই না দিতে পারেন, তাহলে ফসলটা উৎপাদন করবে কি? উৎপাদনের কারিগরই তো কৃষক। আমরা মেন চ্যালেঞ্জটা হলো যে আমরা দক্ষ কারিগরটা আমরা গুছিয়ে দিতে পারছি না, আমরা সার ব্যবস্থাপনাটা গুছিয়ে দিতে পারছি না, আমরা বীজ ব্যবস্থাপনাটা আমরা গুছিয়ে দিতে পারছি না, আমরা সঠিক পদ্ধতিতে কৃষি উৎপাদনের যে ব্যবস্থাপনা সেটাও আমরা তাদেরকে গুছিয়ে দিতে পারছি না। এই ব্যবস্থা সব মিলিয়েই আমার মনে হয় যে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে রয়ে গেছে, এগুলোকে ঠিক করা এবং একটা জায়গায় আনা। এদিকে আপনি নিজে তো একজন রাজনৈতিক দলের সাথে অবশ্যই জড়িত আছেন, এবং আমি বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য অ্যানশিয়েন্ট রাজনৈতিক দল আপনারা। তো সেক্ষেত্রে এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার সুযোগ থাকলে এই যে আমরা কৃষককে এত কিছু গুছিয়ে দিতে পারছি না, তা আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা যে গুছিয়ে কিভাবে দেওয়া যায়? অনেক বড় প্ল্যানিং আছে বিষয়ে। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন শুনেছেনও, যে 31 দফা কর্মসূচি উনি ঘোষণা করেছেন। ওখানে কৃষকদের নিয়ে অনেক ভাবনার কথা উনি বলেছেন। উনি সেচ ব্যবস্থাপনার কথা বলেছেন, খাল খননের কথা বলেছেন, সবুজ বিপ্লবের স্বপ্ন দেখিয়েছেন। উনি কৃষি ঋণ বিনামূল্যে বিনা সুদে দেওয়ার ঘোষণা দিয়েছেন। উনি খাজনা মওকুফের ঘোষণা দিয়েছেন। উনি ওখানে সমবায় ভিত্তিক চাষ এগুলো করার ঘোষণা দিয়েছেন। উনি নারীদেরকে এই কৃষিকাজে ইনভলভ করার জন্য ঘোষণা দিয়েছেন, নারী উদ্যোক্তা তৈরি করার ঘোষণা দিয়েছেন। উনি ফ্যামিলি কার্ড, একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন। এমনইভাবে অনেকগুলো পদক্ষেপের কথা কিন্তু উনি বলেছেন, এবং এগুলো বাস্তবায়নের জন্য আমরা এখন কিন্তু মাঠে আছি। এবং উনি সারা বাংলাদেশে প্রায় 4800 ইউনিয়ন আছে। এই ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে এক একটা করে কৃষি সমাবেশ এটা করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন, যেগুলো আগামী 10 তারিখ পর্যন্ত, আগামী মাসের 10 তারিখ পর্যন্ত
বহাল আছে। বিগত 2-2.5 মাস আমরা এটা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু এই কৃষি সমাবেশ করছি। আজকেও এই অনুষ্ঠান শেষেও আমার একটা কৃষি সমাবেশ আছে যশোর সদর উপজেলা হৈবতপুর ইউনিয়নে, সেখানে আমি যাব এবং ওই সমাবেশে বাহ, চমৎকার। এদিকে শহীদ জিয়াউর রহমান উনি খাল খননে বেশ মনোযোগ দিতেন এবং উনি চাইতেন যে প্রচুর খাল খনন হোক, এবং বিএনপির জায়গা থেকে প্রচুর খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেগুলো মাঝে কিছুদিন পোস্টপোনও ছিল, যেটা অফও হয়ে গেছে। আমি পরবর্তী সরকার আসার পরে কিন্তু খাল খননের অনেক প্রজেক্ট বাদ হয়ে গেছে, তো সেগুলো আবার শুরু করার কোনো পরিকল্পনা শুরু করার উনি এই পরিকল্পনার ভিতরে রেখেছেন। খালগুলো সংস্কার করা, বিভিন্ন পুকুরগুলো সংস্কার করা, পানি আটকায় রাখার যে ব্যবস্থা সেটা নিশ্চিত করা, এগুলো পরিকল্পনা উনি নিয়েছেন এবং উনি করবেন। বেশ বেশ চমৎকার। এদিকে স্যারের কাছে যদি আসি, তুহিন স্যারের কাছে, সামনেই আসছে, শুরুতেই বললাম যে নিরাপদ খাদ্য দিবস। তো দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য তো চ্যালেঞ্জও প্রচুর, তো সেই চ্যালেঞ্জগুলো আপনার কি মনে হয় কি কি? আপনি কি বলছেন যে সামনে আমাদের নিরাপদ খাদ্য দিবস, আমরা খাদ্যের নিরাপত্তার জায়গায় হয়তো আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু খাদ্য নিরাপদতার জায়গা বা নিরাপদ খাদ্যের জায়গায় কিন্তু আমরা এখনো সেভাবে কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। তো এই কারণে বাংলাদেশ ফুড সেফটি অ্যাক্ট 2013-র মাধ্যমে 2015 সালে আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়, এবং এরপর থেকে 2018 সাল থেকে যে 2 ফেব্রুয়ারিকে যে নিরাপদ খাদ্য দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। তো শিয়াঙ্গিকে আমরা এরকম যে 2 ফেব্রুয়ারি আমাদের নিরাপদ খাদ্য দিবস, এখন এই জায়গাটিতে যে আসলে নিরাপদ খাদ্য দিবস বা এই নিরাপদ খাদ্য, এই জায়গাটিতে আমাদের যে চ্যালেঞ্জগুলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমরা যারা শিক্ষিত আছি তারা নিজেরাই কিন্তু অনেক ক্ষেত্রে সচেতন না। আমরা কিন্তু অনেক কিছুতে অনেক সময় মানে একটা কৃষককে যেভাবে বলি বা আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে আমরা যা খাচ্ছি বাজার থেকে সবজি বা ফল, যে আমরা বিষ খাচ্ছি। হ্যাঁ, সেটা মানে আমি যেহেতু এই বিষয়ে কিছু কাজ করে থাকি, আমাদের গবেষণা, আমি বলবো যে এগুলি বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা বলি তাহলে এগুলি অনেকটা ভালো হয়। আমরা এই ইন জেনারেল এই কথাগুলি থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন সময় বিভিন্ন স্যাম্পল কালেকশন করে যেভাবে বলা হয় বা একটা প্রান্তিক কৃষককে বা উৎপাদনের সাথে যারা জড়িত তাদেরকে যেভাবে এই বিষয়গুলির জন্য দোষ দেওয়া হয়, কিন্তু বাস্তবতা কিন্তু আমাদেরকে ভিন্ন রকম বলে অনেক ক্ষেত্রে। তো এই কারণে প্রথমত যে আমরা যারা শহরে যারা বসবাস করি বা একটা যে কোনো জায়গায় আমি যখন যে কোনো বাজার থেকে যখন সবজিটা কিনে আনি, আমার দায়িত্ব হলো, কারণ আমি জানি না যে এটার মধ্যে কি পরিমাণে কীটনাশক বা ফার্টিলাইজার সার ব্যবহার করা হয়েছে। আমার প্রথম দায়িত্বটা হলো যে আমি নিজে সচেতন হওয়া, যে সেটা কিরকম, যে আমি বাজার থেকে যখন সবজিটা কিনছি আমার এই বাসায় এনে সবজিটাকে মিনিমাম আমরা বলি যে এই যে ট্যাপ ওয়াটার, যে আমরা যে কলটা ছেড়ে রাখি যে 20 মিনিট 10 মিনিট, এইটাকে এই ভালো মতো ওয়াশ করা। সম্ভব হলে আমরা বলি যে এর পরের যে ধাপ, যে এটা লবণ পানিতে মিশিয়ে 20 থেকে 30 মিনিট বা ভিনেগার দিয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখা, দেন এটাকে রান্না করা। আমরা কিন্তু একদিক দিয়ে আমরা কিন্তু খুব ভালো অবস্থানে আছি, এই কারণে যে আমরা কিন্তু সবজি বা আমাদের যে খাদ্য উপকরণ আমরা কিন্তু রান্না করে খাই অনেক ক্ষেত্রে। আপনি চায়না বা কোরিয়া, জাপান, তাদের মতো কিন্তু আমরা র জিনিসগুলি কিন্তু কম খাই। তো সেই কারণে এখানেও কিন্তু আমাদের একটা ডিগ্রেড হওয়ার সুযোগ, একটা হাই টেম্পারেচারে যদি আমরা প্রসেস অনুযায়ী রান্না করে থাকি, সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এগুলি কিন্তু যেগুলি ভোলাটাইল কম্পাউন্ড সেগুলো কিন্তু চলে যায়। তো এই কারণে এই চ্যালেঞ্জের নিরাপদ খাদ্যের মূল চ্যালেঞ্জটা আমি বলবো যে মানে আমরা যদি সচেতন হই, সচেতনতার জায়গাটাই হলো আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি। কারণ আমি যদি সচেতন হই, আমার পরিবার যদি সচেতন হয়, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ যেটা আমার পাড়া প্রতিবেশী বা আমার সমাজ, রাষ্ট্র কিন্তু একদিন এই জায়গাটা কিন্তু আমরা যে নিরাপদ খাদ্যের যে জায়গাটা এখন আমরা অবস্থান করছি সেই জায়গাটা কিন্তু অনেক বেশি আমরা উন্নীত হতে পারবো। চমৎকার। এদিকে সাহেব স্যারের কাছে যদি আসি, সেই ক্ষেত্রে কৃষক দল থেকে কৃষকদের উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মসূচি পরিচালনা করছেন কিনা? আমরা এখন প্রান্তিক পর্যায়ে আমাদের যে ইউনিয়ন সমাবেশ হচ্ছে, সেই ইউনিয়ন সমাবেশের ভিতর দিয়ে আমরা তাদেরকে সচেতন করছি এবং সেভাবে কাজ করছি। মৌসুমে অনেক ফসল উৎপাদন হয়, বাট ওইটা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়টা পরে আর কিন্তু পাওয়া যায় না। তো এটাকে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু বলেছেন যে
প্রত্যেক এরিয়াতে একটা করে বিশেষায়িত হিমাগার তৈরি করবেন, যাতে মৌসুমী ফলগুলো বা সবজিগুলো বা বিভিন্ন ফসলগুলো এটা সংরক্ষণের পরে যে সময় এগুলো উৎপাদন হবে না, যে সময়টা পাওয়া যায় না, সেই সময় যাতে সুষ্ঠু বিতরণ বা বিপণন করা যায়, তার জন্য উনি কিন্তু এটা স্টেপ নিচ্ছে। আমরা এই সব মিলিয়ে কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং সচেতন করছি, অ্যাওয়ারনেস করছি এবং তাদের পাশে যেয়ে এগুলো বলার চেষ্টা করছি। এবং একটু বিজ্ঞানসম্মত উপায় যদি এগোনো যায়, যেমন থাইল্যান্ড বা ভিয়েতনামের কথা স্যার বললেন, তো তারা কি করছেন যে কিছু ফল যেটা কোনো একটা পার্টিকুলার সিজনেই হয়, তারা এমন কিছু বিজ্ঞান ডেভেলপ করছেন যেখান থেকে তারা এটা সারা বছর তৈরি করতে পারছেন। তা আমাদের কৃষকদেরকে এরকম অ্যাডভান্স টেকনোলজিতে কৃষি খাতে অ্যাডভান্স করার কোনো সুযোগ আছে কিনা, বা সেই ধরনের কোনো পরিকল্পনা মাথায় আছে কিনা? সুযোগের বিষয়ে উনি আরো ভালো বলতে পারবে। ওনার রিসার্চ আছে, ওনার ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, বাট আমাদের হাতে এরকম এখনো এরকম কোনো ইয়ে নিয়ে আমরা পরিকল্পনা নিয়ে আগাইতে পারি না এবং সেটা করছে না। আমরা বিগত দিনগুলোতে কৃষক যে সমস্ত বিষয় সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করবে আমরা মোটামুটি যে অ্যাডভান্স টেকনোলজিগুলো ব্যবহার করা দরকার, যেমন আপনার কৃষি সরঞ্জামাদি, আপনার কৃষি উপকরণ, যে বিষয়গুলো কৃষি উৎপাদনের জন্য সহায়ক যে বিষয়গুলো যন্ত্রপাতি, সেগুলো আমাদের ভাবনায় আছে। যেমন ট্রাক্টরের ভাবনা আছে, ধান কাটার মেশিনের ভাবনা আছে, মানে এই ধরনের লাগানোর, এবং সাথে কৃষকদের ট্রেনিংটা তাদেরকে দক্ষ করে তোলা এবং মোটামুটি কৃষিভিত্তিক যে জ্ঞান দরকার এগুলো পুরোপুরি মাত্রায় তাদেরকে দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারলে আমার মনে হয় যে কৃষি বিপ্লবের একটা বড় সম্ভাবনা হবে। এবং তাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে থাইল্যান্ড এবং ভিয়েতনামের যে ধরনের জলবায়ু, বা চায়না যদি সারা বছর কিছু একটা তৈরি করে, তার তুলনায় আমাদের দেশের মাটি আসলে বেশি উর্বর এবং আমাদের দেশের খাদ্য সবজি সবকিছুর কিন্তু স্বাদ বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যদি সারা বছর কিছু উৎপাদন করতে পারি, থাইল্যান্ডের আমের চেয়ে আমাদের আমের টেস্ট অনেক ভালো হয়। ওরা যেটা করে সেটা হলো এটা একটা গ্রিন হাউস ফিল্ড তৈরি করে, সেখানে ওরা টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। ওরা শীতের টেম্পারেচার, দেখা গেল যে শীতের সময় একটা সবজি উৎপাদন করতে হবে যেটা শীতে উৎপাদন করা সম্ভব না, তার জন্য টেম্পারেচার অ্যাটলিস্ট 30 ডিগ্রি বা 35 ডিগ্রি টেম্পারেচার দরকার। ওরা ওই টেম্পারেচার নিয়ন্ত্রণ করেও কিন্তু ওরা সবজি উৎপাদন করে, বিভিন্ন ফসল উৎপাদন করে, যেটা আমরা এখনো পর্যন্ত ওখানে যেতে পারিনি। আমাদেরকে যেতে হবে, গেলেই আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো। আমরা ওরা ধরেন কৃষিতে ওরা পার হেক্টরে ওরা সম্ভবত 9 মেট্রিক টন ওরা উৎপাদন করে, আমরা সেখানে 6 মেট্রিক টন সেখানে আমরা উৎপাদন করি। দ্যাট মিনস ওদের উৎপাদন সক্ষমতাও কিন্তু বেশি, টেকনোলজিক্যালি ওরা ডেভেলপ, ওরা স্কিলনেসের দিক দিয়ে ওরা ডেভেলপ, যার কারণে কিন্তু ওদের উৎপাদনটাও অনেক বেশি, প্রায় 3 মেট্রিক টন বেশি পার হেক্টরে। এবং আমার কাছে মনেও হয়েছে যে বাংলাদেশের স্যারের কাছে এই বিষয়টা আসে এবং শেষের দিকে এগোচ্ছে এই কথাটা বলে, যে কৃষকরা যেরকম টেকনোলজিক্যালি সাউন্ড হতো, ওনারা দেখা যায় যে অনেক কিছুতে অ্যাডভান্সড ফিল করছেন না, বা একটা টেকনোলজিক্যালি ফোবিয়া একটা কাজ করছে। তো সেই ক্ষেত্রে দেশের যে আগাম প্রজন্ম এবং তরুণ প্রজন্ম যারা শিক্ষার্থী আছেন, ইউনিভার্সিটির ছেলেরা, তারা যদি কৃষি খাতে এখন ইনভেস্টেড হয় এবং তারা যদি নিজেদেরকে ট্রেন করে, আরো বেটার কিছু আসা পসিবল কিনা? হ্যাঁ, আপনি যেটি বলেছেন, আসলে বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু যে কৃষি বিমুখ হচ্ছে আমি সেটা বলবো না, আমি বলবো যে মানে উল্টাটা, যে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার ইউনিভার্সিটির কথাই যদি বলি, আপনি এখানে ভর্তি হওয়ার জন্য এখন যদি আমাদের যে কৃষিতে 3 থেকে 4 হাজার সিট থাকে, গত বছর প্রায় 78,000 যে ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। তো সে জায়গাটা বিবেচনায় বা কৃষির প্রতি যে তরুণদের যে নতুন টেকনোলজি নিয়ে আসার যে বিষয়গুলি, সেগুলি কিন্তু তারা নতুন নতুন অ্যাপসের মাধ্যমে, যে একদম আমরা রিমোট সেন্সিং, আমার ঘরে বসেই যে আমার জমিতে কি পরিমাণ সেচ লাগবে, এইগুলি কিন্তু ঘরে বসে নিয়ন্ত্রণ করবার, বা ড্রোন দিয়ে এগ্রিকালচারের যে ফার্টিলাইজার যে স্প্রে করার বা কীটনাশক স্প্রে করার, এই জায়গাগুলি তো এখন চলে আসছে। হ্যাঁ, এগুলি হয়তো এখনো গবেষণার, আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলি এখনো গবেষণা পর্যায়ে রয়ে গেছে, কিন্তু ভাই যেটি বলছেন যে আমাদের গ্রিন হাউস বা
এগুলো কিন্তু এখন কমার্শিয়ালিও গ্রিন হাউস কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যে গ্রিন হাউস এটার খুব বেশি একটা নতুন কোনো টেকনোলজি এরকম না, এটা অনেক পুরাতন একটা টেকনোলজি। এবং আমরা যত কিছু অ্যাফোর্ড করতে পারি, আমরা গ্রিন হাউস অ্যাফোর্ড করতে পারবো বলে মনে হয়। আমরা দেখেন যে এখন মানে আমরা যে ভ্যারাইটাল ডেভেলপমেন্টের জায়গা, মানে তরুণরা কিন্তু এই জায়গাগুলোতে ভালো ভূমিকা রাখছে, এবং সেখানে কিন্তু আপনি দেখেন এখন সারা বছর আপনি টমেটো কিন্তু আপনি পাচ্ছেন বাজারে। তাহলে এই যে টমেটো তো মূলত ছিল এটা একটা শীতকালীন ফসল, কিন্তু আপনি সারা বছর মানে এই যে টমেটোর মতো আরো অনেক সবজি কিন্তু যেগুলি শুধুমাত্র শীতকালীন, এরকম নানান সবজি কিন্তু আপনি সারা বছরই আপনি কিনতে পারছেন। তো এখন মূল জায়গাটা হলো তরুণদের মাঝে এই যে কৃষির আপনি ছাদ বা ছাদ কৃষি, এটা একটা মানে খুব ভালো একটা যে পরিচিত, যে আমরা বিশেষ করে যারা একটু শৌখিন বা চাকরি করে সারা জীবন একটু অবসরে, ওনারাও কিন্তু এই ছাদ কৃষির মাধ্যমে নিজের একটা জায়গা মানে তাদের অবসর সময় কাটানোর জায়গা তৈরি করছে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু তরুণরা তারা বিভিন্ন সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন ফার্ম তৈরি করে তারা কিন্তু এই সার্ভিসগুলি বিভিন্ন অফিসে এই কাজগুলি কিন্তু এখন তরুণরা করছে। তারা কিন্তু তাদের পড়াশোনার পাশাপাশি বা অনেকে এরকম উদ্যোক্তা হয়ে সেই বিষয়গুলো কিন্তু এই যে পুরো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমাদের ঘরের যে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলি, এগুলো কিন্তু এখন একটা ব্যবসায়িক রূপ লাভ করেছে। এখন কিন্তু অনেক কিছু এগুলি ব্যবসায়িক আঙ্গিকে কিন্তু পরিচালিত হচ্ছে, তো এবং সেই জায়গাগুলোতে কিন্তু তরুণরাই মূল ভূমিকাটা পালন করছে। একদম, বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেই এখন চলছে দেশ। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাদের তো কাছ থেকে সংস্কার যেহেতু আশা করছি, কৃষি খাতেও কিছু প্রত্যাশা আছে। স্যারের কাছে শুনবো যে কৃষি খাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো সহায়তা বা কোনো রকম অ্যাডভান্সমেন্ট আশা করছেন কিনা? সরকার থেকেই তো জনগণ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা থাকে তাদের কাছ থেকে কিছু পাওয়ার এবং চাওয়ার। সেই সূত্র ধরে আমি বলবো যে ওনাদের কাছেও আমাদের প্রত্যাশা আছে যে ওনারা কৃষি খাতের যে অপব্যবস্থাগুলো গত সরকার করে গেছেন, এই ধরনের অপব্যবস্থা যেন না হয়। ওনারা যদিও একটা মৌসুম, একটা পিরিয়ড ওনারা পার করতে পারেন নাই, তারপরেও যেহেতু দায়িত্বে আছেন এবং কাজ করছেন, কাজ করার ক্ষেত্রে বিগত সরকারের যে ছিল, অব্যবস্থাপনা ছিল, সেটাকে ওভারকাম করে ওনারা যেন কাজ করতে পারেন। আমার পরামর্শ থাকবে ওনাদের সংশ্লিষ্ট দপ্তর এবং বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে আপ টু মাঠ পর্যায় পর্যন্ত, তাদের সবার প্রতি যে বিগত দিনের যে অপব্যবস্থা ছিল, সেই অপব্যবস্থা থেকে কৃষি খাতকে উঠিয়ে এনে একটা ভালো ব্যবস্থাপনার ভিতরে পরিচালনা করার। অনেক অনেক ধন্যবাদ। স্যারের কাছেও জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা, এবং সাথে কৃষি খাতের কোন দিকে মনোনিবেশ করা যায়, সাথে জনগণের উদ্দেশ্যে এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার কথা বলেন, তাহলে আমি বলবো যে এই যে বোরো সিজন যেটি শুরু হয়ে যাচ্ছে, যে এ সময়ে যেই বিষয়টি যে আমাদের সারের সংকট এখন একটি অনেক পত্রিকার মাধ্যমে বা অনেক জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি, যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে এই সংকটটি হবে না, তো সেটা নিশ্চিত করা, অর্থাৎ কৃষি উপকরণের জায়গায় আপনি যদি বীজ এবং সার ঠিকমতো যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে কিন্তু বোরো সিজনটাই কিন্তু আমাদের ধানের একটা মূল সিজন, এবং এইটি মোটামুটি 80% কিন্তু আমার কভার করে। তো সেই জায়গাটা যদি আমরা এখানে যদি কোনোভাবে উৎপাদনের ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু আমাদেরকে সামনে একটা দুর্ভোগে পড়তে হবে। তো সেই জায়গায় সরকারের কাছে আবেদন থাকবে, অন্তর্বর্তীকালীন যারা আছেন, যে মাননীয় কৃষি উপদেষ্টার কাছে আবেদন থাকবে, তারা যেন এই যে কৃষককে সুরক্ষা দেওয়ার জন্য সার এবং সেচের জায়গাটা তারা যেন নিশ্চিত করেন, যে এই যে বর্তমানে যে সিজনটি চলছে, এবং একই সাথে যে কৃষি যে বিপণনের জায়গাটি, যে এই যে আমরা মিডলম্যানদের দৌরাত্ম্য বা চাঁদাবাজ, এই বিষয়গুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এই যে কৃষি পণ্য একটা যেখানে 2 টাকা বা 5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর ঢাকা শহরে এই জিনিসটি, এই পণ্যটি আমরা 30 থেকে 40 টাকা দিয়ে কিনে খাচ্ছি, এই জায়গাটা কিন্তু কৃষক তার একটা ন্যায্য মূল্য পাবে। এই বিষয়গুলি যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে, আমি বলবো এটাতেই সাধারণ মানুষ কিন্তু হ্যাপি হবে। অনেক ধন্যবাদ। দুজনের সাথেই অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো, গঠনমূলক কিছু তথ্য আসলো। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন আমাদের
অতিথিদ্বয় কৃষি খাতের চ্যালেঞ্জ এবং নিরাপদ খাদ্য। সামনের দিনে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেকটাই আমাদের নিজেদের দায়িত্ব বলে আমাদের আজকের আলোচক দ্বয় বললেন, এবং আমার কাছে মনে হয়েছে যে আমরাও যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামনের দিনের কৃষি খাতের চ্যালেঞ্জটাও যেমন উত্তরণ করা সম্ভব, নিরাপদ খাদ্য নিশ্চিত করাও সম্ভব। অবশ্যই সেটাই যাতে আমরা করতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।